জয় জগন্নাথ। রথের মেলায় যাব, ভারী মজা, কি মজা। জিলেপি পাঁপড় খাবো। পুরীর মন্দির বিশ্ববিখ্যাত মন্দির। সেই বিশ্ববিখ্যাত মন্দিরের রসাঘর আছে। রসাঘরের অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন সেই রসাঘরের কি অজানা তথ্য আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, মিস করবেন না, তাহলে বুঝতে পারবেন না। অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন রসাঘরের অজানা তথ্য। রসাঘরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, হাইট কত, সব কিছু জানতে পারবেন। রসাঘরে কতজন কাজ করে, কিভাবে রান্না করে, কোন সিস্টেমে রান্না করে, জল কোথা থেকে আসে, পাত্রগুলো যে ব্যবহার করে সেই পাত্রগুলো কি টাইপের, সেগুলো সব কিছু আপনারা জানতে পারবেন। অজানা তথ্য জানতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেখতে থাকুন রসাঘরের অজানা কাহিনী। পুরীর জগন্নাথ মন্দিরের রসাঘরে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। সেই রহস্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, অনেক কিছু রহস্য আপনারা কিন্তু জানতে পারবেন। পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়। তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে এই সময়। ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিশাল হেসেলে। এই হেসেলের ইতিহাস অনেক। রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে ওঠেন আপামর বাঙালি। রথের রশিতে টান দিয়ে শুরু হয় রথযাত্রার উদযাপন। বাংলার রথযাত্রার ইতিহাস বহু প্রাচীন। বহু যুগ আগে থেকেই জগন্নাথকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক উদযাপন হয়ে আসছে বাংলায়। শ্রী চৈতন্যের সময় থেকে বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরও গাঢ় হয়েছে। এখনও সেই যোগাযোগের ধারা অব্যাহত। আষাঢ়ের শুক্লা দ্বাদশীর দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান। এই উৎসবের নামই রথযাত্রা। 7 দিন সেখানে কাটিয়ে আবার ঘরে ফেরেন ত্রয়ী। রথযাত্রা উপলক্ষে বিশেষ জনসমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে। যদিও পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়, তবুও রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে এই সময়। ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিশাল হেসেলে। এই হেসেলকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘরও বলা হয়ে থাকে। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। পুরীর জগন্নাথের মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসনপত্র। এই মন্দিরে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই। মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে। ভাবতে পারছেন কি রহস্য? সম্পূর্ণ রান্নাটাই করা হয় মাটির পাত্রের মধ্যে। সেখানে কোনো ধাতব পাত্রের জায়গা থাকে না। এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না, কিন্তু প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না হয়। একদল খালি মাটি পাত্র বানায়, আর একদল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। বছরে 365 দিন জগন্নাথ মন্দিরের পিছনে একটি বিশাল হেসেলে তৈরি হয় ভোগ। একে রসাঘর বলে। মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রসাঘরের অবস্থান। রসাঘরে রয়েছে 552টি উনুন। হেসেলে ভোগ তৈরির কাজ করেন প্রায় 600 জন রাঁধুনি ও তাদের সাহায্যের জন্য থাকেন প্রায় 400 জন সেবক। রসাঘরটি প্রায় 150 ফুট লম্বা, 100 ফুট চওড়া
হেসেলের উচ্চতা প্রায় 20 ফুট। হেসেলের মধ্যে প্রায় 32টি কক্ষ রয়েছে। এখানে রান্নার পদ্ধতিটিও বেশ অভিনব। প্রতিটি উনুনের একটি করে বড় মুখ আছে, তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে। উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয়। সবথেকে যে বড় হাঁড়ি, সেই হাঁড়িটা প্রথমে বসানো হয়। তার উপরে 7টা থেকে 9টা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকে হাঁড়িতে নানা ধরনের তরকারি, পায়েস রান্না হয়। মানে প্রথমে থাকে বড় হাঁড়ি, তারপরে তার থেকে একটু ছোট, ছোট হতে হতে একেবারে উপরে একদম ছোট হাঁড়ি থাকে। একেবারে নিচের পাত্রে থেকে ওঠা বাষ্পে, নিচে থেকে যে বাষ্পটা উঠছে যে নিচের পাত্রে, সে নিচের পাত্র থেকে ওঠা বাষ্পের ভাপে রান্না হয় উপরের পাত্রগুলিতে থাকা শাকসবজি, অন্ন এবং মিষ্টান্ন। রান্নার সময়ে অন্ন কিংবা শাকসবজিতে কোনোভাবেই হাত দেওয়া হয় না বা নাড়াচাড়া করা হয় না। কিন্তু প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না হয়। বিস্ময়করভাবে সবার আগে সবচেয়ে উপরে যে পাত্রটি আছে, সেই পাত্রটিতে কিন্তু রান্না শেষ হয়। ভাবতে পারছেন কতটা রহস্যময় জিনিস এখানে আছে। তারপরে রান্না শেষ হয় ঠিক তার নিচের পাত্রটি। এইভাবে শেষে সুসিদ্ধ হয় উনুনের উপরে রাখা শেষ হাঁড়ির ভোগ। মাটির হাঁড়ির মধ্যে মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না। চিনি নয় কিন্তু, রান্নায় ব্যবহার করা হয় গুড়। এছাড়া কোনো রকম গুঁড়ো মশলা নয়, বাটা মশলা ব্যবহার করা হয়। মশলার মধ্যে মূলত থাকে কি, এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, আদা, কালো সর্ষে, জোয়ান, লবঙ্গ, জায়ফল, হলুদ এবং লবণ। কোনো ধরনের বিদেশি সবজি ব্যবহার করা হয় না কিন্তু এখানে। পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা জাতীয় কোনো রকম আনাজ প্রসাদ রান্নায় কিন্তু ব্যবহারের কোনো চল নেই এদের। মূলত দেশীয় সবজি, যে দেশে যে সবজিগুলো হয় সেই সবজিগুলো দিয়েই কিন্তু রান্না হয়। যেমন রাঙালু, পটল, ঝিঙে, কাঁচকলা, কাঁকরোল ইত্যাদি। কতটা নিয়ম কানুনের মধ্যে চলে ভাবতে পারছেন। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য রোজ 56টি পদ রান্না করা হয় রসাঘরে। এই পদগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, পাক্কা এবং সুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় সেই খাবারগুলিকে যেগুলি সেদ্ধ করা হয়, যেমন কি ডাল, চাল, খিচুড়ি এবং সব রকমের সবজি, এইগুলোকে বলা হয় পাক্কা। আর সুক্কা কাকে বলা হয়? সুক্কা বলা হয় গজা, মিষ্টি, আরও বিভিন্ন ধরনের পিঠেকে সুক্কা বলা হয়। হেসেলের রাঁধুনিরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। হেসেলে রান্না শুরুর আগে রাঁধুনিদের খাবার খেয়ে নিতে হয়। তারপর পান খেয়ে স্নান সেরে ভিজে গামছা পরে হেসেলের পুজো করে শুরু হয় রান্নার প্রস্তুতি। রন্ধনশালার চত্বরে 2টি কুয়ো আছে, যাদের নাম কি গঙ্গা ও যমুনা। কুয়োগুলির ব্যাস 10 ফুট, গভীরতা প্রায় 100 ফুট। এই কুয়ো দুটির জল ব্যবহার করেই ভোগের রান্নার কাজ করা হয়। কিন্তু মূল রান্নাঘরের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষেধ। তা সত্ত্বেও হেসেলের চারপাশটা ঘুরে দেখার সুযোগ পান কিন্তু ভক্তরা।
তার জন্য কি করতে হবে? টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনারা চারপাশটা কিন্তু দেখতে পারেন, কিন্তু হেসেলের ভেতরে ঢোকা যাবে না সাধারণের। মন্দিরের উত্তর পূর্ব কোণে আছে আনন্দবাজার। জগন্নাথ দেবের রান্নাঘরে রান্না হওয়া প্রসাদ ভোগ মণ্ডপ থেকে চলে আসে এই আনন্দবাজারে। দিনে লক্ষ লক্ষ টাকার প্রসাদ বিক্রি হয় সেখান থেকে। পাল্টে যান জগন্নাথ দেবের মন্দিরের রাঁধুনিরা, কিন্তু পাল্টায় না শুধু জগন্নাথ মন্দিরের রন্ধনশালার তৈরি হওয়া ভোগের স্বর্গীয় স্বাদ। কিভাবে বছরের পর বছর প্রসাদের স্বাদ এক থাকে, সেটাই কিন্তু ভক্তদের কাছে অবাক এবং রহস্য। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যদি খুব ভালো লাগে ভিডিওটি প্লিজ সবার কাছে পৌঁছে দেন, ছড়িয়ে দেন, শেয়ার করে দেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এখানেই যে রহস্যের কথা বললাম সেগুলো আপনারা আবার দেখতে পারেন। কি বললাম সেটা অনেক কিছু কিন্তু বোঝার আছে, এখানে রহস্য লুকিয়ে আছে। তো এখানেই আমি শেষ করলাম এই পুরীর মন্দিরের যে রসার যে রহস্য, সেই রহস্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।